স্বাগতম জানাচ্ছি উইংস অফ অ্যাম্বিশনের প্রথম পর্বে, যেখানে আমরা কথা বলি এমন সব মানুষের সঙ্গে যারা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। আমি আপনাদের সাথে আছি নাসির তামজিদ, আর আমাদের সাথে আছেন দুজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল AKM ইকবাল আজিম স্যার, এবং আমাদের সাথে আরো একজন বিশেষ অতিথি আছেন, আমরা তার সাথে কথা বলবো একটু পরে। এবং আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি একসময় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠের বাইরে তিনি বাংলাদেশের ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যে আছে সেখানে তিনি আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন এবং রাজশাহী ক্যাডেট কলেজের প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্ভিস মার্কেটিং এ PhD করেছেন, যা তিনি ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজে একটি প্রেস্টিজিয়াস ফেলোশিপের মাধ্যমে সম্পন্ন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশে বিদেশে, বিশেষ করে হাইতি এবং জর্জিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রখ্যাত গবেষক এবং পরামর্শদাতা, যিনি 30টিরও বেশি PhD এবং MPhil গবেষণা তত্ত্বাবধান করেছেন এবং 2020 সালে নিউ সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজি ফর কোয়ালিটি এডুকেশন নামে একটি গুরুত্বপূর্ণ বইও প্রকাশ করেছেন, যা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন পড়ানো হচ্ছে। তার নেতৃত্বের মূলনীতি সততা, পেশাদারিত্ব, টিম ওয়ার্ক এবং নৈতিকতা। ব্রিগেডিয়ার জেনারেল আজিম, আপনাকে আমাদের পডকাস্টে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত। আহ, আপনার সাথে প্রথমে আমরা কথা শুরু করব, কিন্তু আমাদের যে সেকেন্ড গেস্ট আছেন তার সাথে আমরা একটু কৌশল বিনিময় করে নিব, প্লিজ। আমাদের সাথে আরো একজন বিশেষ অতিথি আমরা তাকে পেয়েছি, তিনি শাহিন আলম হৃদয়, আমার একজন সিনিয়র বড় ভাই। যেহেতু আমিও ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, ভাই রাজশাহী ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন এবং তিনি শুধু ক্যাডেট কলেজ নয়, ইউরোপের আকাশ পর্যন্ত জয় করেছেন এবং এখন তার মাতৃভূমি বাংলাদেশের সেবায় নিয়োজিত রয়েছে। আজ আমরা কথা বলবো প্রযুক্তি কিভাবে শিক্ষাকে রূপান্তর করতে পারে, ব্রেইন ড্রেন এবং মেধা পাচার এবং ক্যাডেট কলেজের ভূমিকা। তো চলুন আসলে শুরু করা যাক। ব্রিগেডিয়ার জেনারেল আজিম, আপনার সাথে আমি একটু ইনফর্মালি কথা বলতে চাই। সাধারণত ক্যাডেট কলেজের প্রিন্সিপাল আপনি ছিলেন, আমিও ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম। এর পাশাপাশি আপনি একজন আর্মি পার্সোনাল। সো সাধারণভাবেই আপনার পুরো জীবনটা অনেক বেশি ডিসিপ্লিনের মধ্য দিয়ে কেটেছে। আমরা আপনাকে রিকোয়েস্ট করব এই পডকাস্টের টাইমটা আপনি একটু আপনার জায়গা থেকে বেরিয়ে এসে যদি আমাদের মতো করে আমাদের সাথে সময় দিতেন। আমি সাধ্যমতো চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, থ্যাংক ইউ। সো আমি আপনার নামের পাশে বেশ কিছু পদবি দেখেছি। আমি যদি আপনার বইটা একটু হাতে নেই, আপনার যে বইটা ছিল যে নিউ সার্ভিস মার্কেটিং স্ট্র্যাটেজি ফর কোয়ালিটি এডুকেশন, সেখানে আপনার নামের পাশে আমি দেখতে পাচ্ছি NDC, PSC এবং G+। আ আপনি কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দিবেন যে আসলে এই পদবিগুলো কেন, কি কারণে বা আসলে কি মিন করে? রাইট। আ আসলে আমাদের আ বাংলাদেশ আর্মিতে আমরা অনেক সময় খেয়াল করি না যে আর্মিতে অনেক পড়াশোনা করতে হয়, যেটা আমরা আচ্ছা, বাহির থেকে বুঝতে পারি না। ওকে। তো এটা আমাদের ওই লেফটেন্যান্ট থেকে শুরু করে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত বিভিন্ন ধরনের কোর্স, ক্যাডার আ বিভিন্ন ধরনের পড়াশোনা করতে হয়। তো এগুলোর accumulated আউটকামটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিগ্রি। হুম, হুম, তো আমি যদি আ আমার নামের শেষে যে ডিগ্রিগুলো আছে, এগুলো যদি আমি একটু ক্লিয়ার করি। হুম, হুম, এনডিসি হুম, ইস হুম। এ ন্যাশনাল ডিফেন্স কলেজ। এটা হচ্ছে আমাদের আর্মিতে হাইয়েস্ট ডিগ্রি, যেটা ন্যাশনাল ডিফেন্স কলেজে অ্যাওয়ার্ড করা হয়। এটা ১ বছরের জন্য স্টাডি করা হয়। এখানে সিলেকশন প্রসিডিউরটা হচ্ছে যে ইন দ্য র‍্যাংক অফ ব্রিগেডিয়ার জেনারেল, নরমালি বাংলাদেশ থেকে কোয়াইট গুড নাম্বার অফ অফিসার্স, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ার ফোর্স অ্যান্ড অলসো uh, say about 30-40 countries সেখান থেকে কর্নেল, ব্রিগেডিয়ার, ইভেন মেজর জেনারেল এই র‍্যাংকের আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার এখানে অংশগ্রহণ করে। পাশাপাশি বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি লেভেলের অফিসাররা এখানে অংশগ্রহণ করে। ওকে। এবং এই ১ বছরে আমরা ইন্টারন্যাশনাল পলিসিস, টোটাল দেশের ডেভেলপমেন্টের জন্য কি করলে ভালো হবে, সেখানে কিন্তু ন্যাশনাল আ লেভেলের ব্যক্তিত্বরা এসে আমাদের ক্লাস নেয়, বিভিন্ন ধরনের গাইডেন্স দেয়। হুম, হুম, আমাদের অনেক সাবজেক্টে পড়াশোনা করতে হয়। বিভিন্ন কেস স্টাডি করতে হয়, গ্রুপ প্রেজেন্টেশন, ওকে। বিভিন্ন ধরনের পড়াশোনা করতে হয় এবং আ বা ১ বছর পরে এই এনডিসি করার পরে হি গেটস এ মাস্টার্স ডিগ্রি, অর তার যদি আগে মাস্টার্স ডিগ্রি থেকে থাকে, হি ক্যান টেক দ্য এমফিল ইকুইভ্যালেন্ট ডিগ্রি। ওকে। So this is about NDC. And then you have seen a PSC degree, Pass Staff College. Normally in the rank of major or lieutenant colonel, আর্মিতে মিড লেভেল অফিসারদের তাদের কম্পিটিটিভ এক্সাম দিয়ে এই স্টাফ কলেজের জন্য সিলেকশন পেতে হয়। যেখানে প্রায় ১ বছর তাকে প্রিপারেটরি ফেজে অনেক পড়াশোনা করতে হয়। দিস হুম, এ হুম, পার্ট 1 হিসাবে। হুম, হুম। দেন হি গেটস সিলেক্টেড ফর স্টাফ কলেজ। এবং স্টাফ কলেজ ইজ এ ইউনিক ইনস্টিটিউশন, যেটা মিরপুর ক্যান্টনমেন্টে আছে। পুরো ১ বছরের পড়াশোনা করতে হয় আমাদের ডিফেন্স রিলেটেড। আমাদের ব্রিগেড অপারেশন গুলো, ডিভিশন অপারেশন গুলো, স্টাফ হিসাবে কোর লেভেল অপারেশন গুলো, হ্যাঁ?
এবং একজন অফিসার সে স্টাফ হিসেবে কীভাবে দায়িত্ব পালন করবে, ব্রিগেড স্টাফ অর ডিভিশনাল স্টাফ হিসেবে, or in future if he is promoted as colonel or brigadier general or major general, how he will handle the divisional battle, corps battle, এইগুলোর বিভিন্ন ডাইমেনশনগুলো এখানে পড়াশোনা করানো হয়। অ্যান্ড টোটাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যাজ দ্য মিলিটারি লিডার এখানে ইম্পার্ট করা হয়। তো এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে হি গেটস পিএসসি ডিগ্রি ফ্রম বাংলাদেশ আর্মি and he gets a master degree, MDS, Master in Defense Studies, from National University, MDS. পাশাপাশি you have seen G plus degree. G plus or G, এখানে একটু বোঝার ব্যাপার। অফিসার্স কানাডি স্টাফ কোর্স, এয়ার ডিফেন্স অর ফিল্ড। নর্মালি যেটা হয় আর্টিলারিতে ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি। ওকে। এবং আর্টিলারিতে যারা ফিল্ড আর্টিলারি অফিসার, যারা আর্টিলারি পিসেসগুলো নিয়ে গ্রাউন্ড টু গ্রাউন্ড ফায়ার ক্যাপাবিলিটি যে সমস্ত গানের আছে সেই গানগুলো নিয়ে যারা পড়াশোনা করে, আর্টিলারি গানগুলো নিয়ে, তাদেরকে বলা হয় ফিল্ড আর্টিলারি অফিসার, ফিল্ড। আর যারা ফিল্ড টু এয়ার লাইক মিসাইলস অর short range air defense missile or air defense guns, radar control guns and all those, so এটাকে বলে এয়ার ডিফেন্স গানের স্টাফ কোর্স। তো যারা এই এক বছরে এই কোর্সটা কমপ্লিট করে, they get the G plus degree and that is the highest degree in air defense artillery. এখানে আসলে রিসার্চ এভরিথিং, ইনফ্যাক্ট তাকে টোটাল স্কিলস অন হিজ আর্মস এইটা ইম্পার্ট করা হয়। তো দ্যাট ইজ দ্য জি প্লাস ডিগ্রি। আর পাশাপাশি এখানে ইয়ে থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল, এমএসটি ডিগ্রি দেওয়া হয়। আর পাশাপাশি আমি এমবিএও করেছি ফ্রম রয়্যাল ওটস ইউনিভার্সিটি। সো I have basically triple masters, এবং MBA is commerce related, so MST is science related, and MDS Master Defense Studies is arts related. আপনি তো তিনটা সেক্টরে পারদর্শী। আমি কভার করার চেষ্টা করেছি। বাহ, খুবই ভালো, খুবই ভালো। আমার একটু একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনি সর্বশেষ র্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। কোন র্যাঙ্কে জব করে আপনার সবচেয়ে বেশি আনন্দ লাগছে? রাইট, ইউ আর ফ্রম লেফটেন্যান্ট টু ক্যাপ্টেন, মেজর অ্যান্ড অল আদার থিংস। কোন র্যাঙ্কটা আপনার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে একদিন এই র্যাঙ্ক সম্পর্কে আমি গল্প করব, আজকে সেই দিন? আমার মনে হয় তুমি একেবারে বুলে হিট করেছো। কারণ আমার যে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আমি বলি আমার সেকেন্ড হোম, দ্যাট ইজ মাই ক্যাডেট কলেজ লাইফ। ওকে। সো দিস ওয়াজ অ্যান ইউনিক অপরচুনিটি। আমি যখন লেফটেন্যান্ট কর্নেল হলাম তখন ব্যাক ইন 2010। সো first time in the history of Rashi Cadet College, 50 years history, প্রথম ex-cadet is being posted as the principal of his own alma mater. Right. This is a unique opportunity. So Almighty was so kind. So আমি August 2010 I joined as the principal of Cadet College এবং as lieutenant colonel. So আমি 3 বছর প্রিন্সিপাল ছিলাম রাশি ক্যাডেট কলেজে, আমার নিজের ক্যাডেট কলেজ। সো এখানে লট অফ ইন্টারেস্টিং ইভেন্টস আর দেয়ার। তো আমি এখানে আই ওয়েট অল আউট টু টেক কেয়ার অফ মাই ক্যাডেটস। আমি যখন প্রিন্সিপাল পোস্টিং হলো তখন যেহেতু এটা ফার্স্ট এক্স ক্যাডেট গোয়িং অ্যাজ প্রিন্সিপাল, যারা স্টেক হোল্ডার্স তাদের হিউজ এক্সপেকটেশন ছিল। যারা এক্স ক্যাডেটস তাদের অনেক চাওয়া ক্যাডেট কলেজে গিয়ে কী করবো না করবো। যারা ওখানে এমপ্লয়িজ আছে, যে ফার্স্ট এক্স ক্যাডেট কামিং অ্যাজ দেয়ার ওন প্রিন্সিপাল, সো দে হ্যাড লট অফ এক্সপেকটেশনস। তারপর যারা টিচার্স আছে, ওখানে আমার নিজেরও টিচার তখন দে আর সার্ভিং। সো আমি গিয়ে আমার নিজের টিচারকে পেলাম অ্যাজ হাউস মাস্টার। So it's a unique relationship that his student is the principal of Cadet College. So there are a lot of interesting memories that I have. What gradually we'll discuss. So that is the most enjoyable service tenure I had in Cadet College. Colonel rank as lieutenant colonel. Lieutenant colonel, and then আপনি colonel হওয়ার পরে you get posted as full colonel. 3 বছর আমি এখানে প্রিন্সিপাল ছিলাম। As full colonel I was promoted and adjusted as the Colonel Staff of Military Intelligence Directorate of Army Headquarters. Intelligence Directorate. Military Intelligence Directorate is said as the right hand of Chief Army Staff. So আমি এখানে প্রায় 3 বছর Military Intelligence Directorate Colonel Staff ছিলাম 2013 থেকে 16, during the time of General Iqbal Karim Bhuiya, a renowned general. Right. এবং that was a unique opportunity as Colonel Staff of MI Directorate. I used to deal with the intelligence of the whole country, especially Chittagong Hill Tracts, Myanmar, India, and all those.
So there is another unique opportunities that I had. I'll be asking you questions from the geopolitics too. I'll Before try that, that, আমি yeah. একটু হৃদয় ভাইয়ের কাছে যাব Sure. because he was one of your students from the Cadet College. Yes. ভাইয়া যখন ক্যাডেট কলেজে ছিলেন তখন আপনি স্যারকে প্রিন্সিপাল হিসেবে পেয়েছেন। সো স্যারের প্রিন্সিপাল থাকার গল্প যেহেতু আমরা শুনছিলাম, আমরা একটু আপনার কাছ থেকে ক্যাডেট কমিউনিটির সাইড থেকে শুনতে চাই তার প্রিন্সিপাল থাকার সময়ের গল্প। So basically, I joined Cadet College back in 2011. রাইট, So we got him as our first principal. ওকে। So তখনও ক্যাডেট কলেজে যাওয়ার আগে ক্যাডেট কলেজ সম্পর্কে usually we don't have much ideas. হুম, So যাওয়ার পরে I still remember we had a principal assembly only for our class 7 এর জন্য principal assembly ছিল. রাইট। So on that day তুমি যে ফার্স্ট কোশ্চেনটা তুমি করে বললাম, হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। কোশ্চেন যেটা করেছিল যে about PSCG plus artillery. হ্যাঁ। So he made us memorize the whole name properly. So I still remember that. So Sweet তখন memories. হয়তো এই ডিগ্রিগুলোর মানে সিগনিফিকেন্ট বুঝতে পারিনি, বাট টুডে I got the opportunity to learn about the degrees and I'm really proud of him that I got him as my first principal. So যেহেতু we got him until we were class 9, 7, 8, 9. So যেটা হয়েছে যে we didn't get the chance to compare with the previous regime, like previous principal's time, but আমি তো ক্যাডেট কলেজে যাওয়ার আগে I was in a different school. Okay. So I got that comparative study of getting him as a principal. So starting from classes and everything, I think back in 2011, it was very hard to find a multimedia classroom everywhere, like computer the projector the class যেটা হয়তো আমার আগে স্কুলে I didn't get it. So it was a new thing for me back in 2011 যখনও মানে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম এই জিনিসগুলো খুব একটা আমার মনে হয় ইন্ট্রোডিউসড হয় না সব জায়গায়. So introduce that one, and about study chart, everyday weekly classes, weekly schedules, and কোন ডেতে কি পড়বো কি চার্ট. So we got a proper structured study environment during his tenure actually. So, right. So starting from class 7, 8, we had a JC as well. So it was the first board exam for us. So we all are worried about it. So what he did, before every board exam, we used to have a special session with him, just a motivational session, like a dinner with him. So usually, you know, the Cadet College, farewell dinner, so usually কোনো special dinner বা এরকম usually arrange হয় না, but during his time, so every board exam এর আগে he used to have a personal dinner with us. Wow. So যেটা আমরা আমাদেরকে মোটিভেট করতো যে তোমাদের কালকে এক্সাম, so don't be afraid, এভাবে like the family, মানে বাসায় থাকলে যেটা হতো just like that, amazing. So, amazing, right. So আপনি এখন আছেন হাঙ্গেরিতে, হাঙ্গেরিতে ছিলেন পাইলট হিসেবে, এখন বাংলাদেশে আছেন। হাঙ্গেরিতে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট পাইলট, I did my training there. Did your training there. So এই যে পাইলট হওয়ার পেছনের গল্প, এই গল্পে কি স্যারের অবদান কেমন ছিল, বা did you get inspiration from him or not? Yes, তখনও যেহেতু আমি ছোট ছিলাম, সো এইটার রেজাল্ট আমি অ্যাকচুয়ালি পরে বুঝতে পেরেছি. সো ডিউরিং হিজ টেনিউর আমাদের যেটা ইউজুয়ালি ক্যাডেট কলেজে হয় যে ডিফারেন্ট মোটিভেশনাল টিমস আসে ফ্রম আর্মি, নেভি, এয়ারফোর্স স্টাফ. রাইট. সো যেটা হতো যে ইউজুয়ালি ক্লাস 12, 11 এদেরকেই মানে দে ইউজ টু ইম্পার্ট ইন দ্যাট মোটিভেশনাল সেশন. সো আই স্টিল রিমেম্বার আমাদের সময় স্যার একটা এরকম মোটিভেশনাল সেশনে আমাদেরকে মানে সুযোগ দিয়েছিলেন যে সবাই ওই মোটিভেশন সেশনটাতে অ্যাটেন্ড করবে. So at that time that was Air Force actually. Okay. So ওই টাইমটাতে একটু এক্সাইটেড হয়েছিলাম যে okay, maybe after passing my class 12 maybe I will join some kind of this kind of stuff. Okay. So that's how I think মানে I realized that after that when I went for the training that somehow it was connected actually during his tenure. Okay, fine. না এটা খুবই ইন্টারেস্টিং বিকজ এক্স ক্যাডেট, আমি পার্সোনালি আমি একজন এক্স ক্যাডেট. সো এক্স ক্যাডেটরা সাধারণত either they go to defense or they go to civil studies in the universities. So আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিকজ আপনি একেবারে সরাসরি পাইলটে চলে গিয়েছেন, not going in the BAFA or Air Force. So I was thinking that maybe your principal could have an impactful session with you for your career right now. Anyway, আমরা আবার একটু স্যারের কাছে ফিরবো. আমার না অনেক প্রশ্ন আপনার কাছে. আমি যে কোন প্রশ্নটা আগে করব এটা আসলে বুঝে পাওয়াটা মুশকিল. আমরা আপনার এই শিক্ষা, গবেষণা এইগুলোতে একটু পরে যাব. আমার মনে হয় যে আমাদের আরো কিছু বেসিক প্রশ্ন শুধু আমার না, আমাদের অডিয়েন্সের মাথায় ঘুরছে. যেরকম যখন আপনি বলছিলেন যে আপনি ইন্টেলিজেন্সে জব করেছেন, ইন্টেলিজেন্সের সাথে আপনি যুক্ত ছিলেন, আপনি বেশ কয়েকটি দেশের নাম বলেছেন যেগুলো এখন বর্তমান সময়ের হিট ইস্যু এবং বার্নিং ইস্যু, লাইক মিয়ানমার, লাইক দি করিডোর, অ্যান্ড আমাদের ইন্ডিয়া অ্যান্ড দি আদার কান্ট্রিজ সারাউন্ডিং আস. এই যে জিওপলিটিক্যাল একটা টেনশন চলছে আমাদের এই সাউথ এশিয়াতে,
এখন আপনি তো ইন্টেলিজেন্সে নেই, বাট আপনার এক্সপেরিয়েন্স থেকে বর্তমান সময়কে আপনি কি বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? রাইট। আমি একটু পিছনে চলে যাই। হুম, হুম। সেটা হচ্ছে যে আমি তো ২০১৩ তে জয়েন করলাম অ্যাজ দ্য কার্নেল স্টাফ অফ মিডল ইস্ট ডাইরেক্টরেট রাইট। এবং ২০১৪ তে ফার্স্ট 10 ইনফিনিট ডিভিশন, দ্য রামু ডিভিশন হুম, হুম, হুম। that was raised first time because of the crisis on Myanmar side. রাইট। তো ডিভিশন রেজ করার পরে জিওসি যিনি টেক ওভার করলেন, জেনারেল হাসান, উনি র্যাঙ্ক পড়েই প্রথমে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটে আসলেন ব্রিফিং নেওয়ার জন্য, অপারেশনাল ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ব্যাপারে, মানে মায়ানমার সাইডে কী অবস্থা হুম, সেটা হুম, জানার জন্য। হুম, হুম, এমও ডাইরেক্টরেটে ব্রিফিং নেওয়ার পরে হি কেম টু এমআই ডাইরেক্টরেট, হুম। মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট। সো আমাকে আমার ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ডিএমআই উনি বলেছিলেন আগেই যে ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ সো দ্যাট ইউ ক্যান ব্রিফ দ্য নিউ জিএসসি অন মায়ানমার ইস্যু। ফ্রন্ট ইস্যুস অ্যান্ড অল। রাইট। তো স্যারকে আমি আমার এমআই ডাইরেক্টরের ব্রিফিং রুমে, অপারেশন রুমে নিয়ে গেলাম। সো আই স্টার্টেড মাই ব্রিফিং, আই ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড on about 400 slides. ওয়াও! So once I started on the Myanmar front, different dimensions, after half an hour, sir was surprised. Azim, you're talking a lot of good things, but আমি জাস্ট র্যাঙ্ক পড়ে এসেছি, আমি আমার সব কিছু ওভারহেড হয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওকে। তো গিভ মি সাম টাইম, আমার ব্রিগেড কমান্ডার্স, কর্নেল স্টাফ তারা আছে, তাদেরকে নিয়ে আমি ঘন্টাখানিক পরে আবার তোমার এখানে আসবো, ওকে। বিকজ তোমার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, আমার জানা প্রয়োজন। হুম। Then he went back. After 1 hour, around 12 o'clock, he came again with his brigade commanders, colonel staff. ওকে, ওকে। So again, I started briefing. হুম, Half an hour, 45 minutes. Sir again saying, "Aji, আমার মনে হয় তোমার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো নোট করা দরকার, বোঝা দরকার, but today is not the day for us probably. ওকে। So I'll request you, once I go back to the division, I take over responsibilities, I understand the initial understanding, then I'll invite you for an intelligence brief to my division." হুম। Then after a month or so, I got the invitation from GOC. So with the permission of DMI and Joran staff, I went for the intelligence briefing. In the morning at 8:30, I started the briefing. যেখানে all brigade commanders present, all senior officers present, GOC himself was present. তো স্যার যেহেতু মায়ানমারের অপোজিটে ফার্স্ট একটা ডিভিশন রেজ করেছে, হুম, হুম, তো স্যার ওয়াজ ভেরি কনফিডেন্ট হুম। টু টেক কেয়ার অফ এনি ইস্যু অ্যাজ এগেনস্ট মায়ানমার। ওকে। তো আমি স্যারকে বললাম যে স্যার, গিভ মি সাম টাইমস, দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিটিক্যালিটি অন আদার সাইড, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দেয়ার আর লট অফ থিংস ইউ গট টু ডু। ইট ইজ নট এ ম্যাটার অফ, ইটস কোয়াইট চ্যালেঞ্জিং টাস্ক as রাইট, division. রাইট, রাইট। So I completed my intelligence briefings about afternoon 5 o'clock, হুম, হুম। 7-8 hours briefing in Wow. between a gap. So sir was so happy and he just embraced me. I learned a lot of things and I really do a lot of things to prepare this division to রাইট। take care of the Myanmar side. হুম, হুম, হুম। So I'll not really cover the minor aspects of it. Then I gave my briefing paper, a lot of books available, because by then we had a lot of informations. We have done channels, Mhm. so we have a lot of informations about their army criticality, হুম, the Myanmar, the border post, their police and other border security forces criticality, their history, culture, different dimensions, হুম, their activities along the borderline, all those, and as against them, our division, how they should prepare. হুম, And the brigade curriculum, their operational dimension training and all those. So those things really, I gave them all those books, references to them. And I had a talk with Colonel Staff, যে তুমি যদি তোমার পরেও যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, please let me know, because I have a lot of other informations, so that you prepare well as against man. হুম, And that's how I feel so good now after 2013, 14, 25. Now within the 10-11 years, I visited again and I found that division is very well set, well trained, with a lot of elements, brigades and other things. And I feel, well, now Bangladesh Army can very well take care of the issues that is going on that side. And also, I used to take care of the whole Chittagong Hill tracks. That Right. means When you were Khagachori, captain. Rangamati, Kaptan, all those, as against our neighbor India.
Right. So I know the criticalities on that side, Mhm. how the Shanti Bahinis, the PCGSS, Right. and the UPDF, they are doing all those activities, counter-insurgency operation. And I also know, in specific, how they are being supported by our neighbors. So, Right. So their w- geopolitical game plays. so there are a lot of games. Maybe হয়তো বা সবকিছু এখানে আমি বলবো না, No, but right. I understand. indication that this is a challenging activities. এবং you'll be happy to know that in Chittagong Hill Tracks, যেহেতু আমি চিটাগং হিল ট্র্যাক্সের 3টা লেয়ারে চাকরি করেছি, as captain I was the camp commander of the CIO camp, counter operations camp, this Poshamghat army camp, ধর্মপুকুর 2500 feet উপরে. So Mhm. all around Shanti Bahinis. So Mhm. I used to operate before peace treaty. It was Mhm. quite challenging. যখন আমি রাতের অপারেশন রেইড অ্যাম্বুশ করার জন্য বের হচ্ছি, Mhm. আমি 2 রাকাত নফল নামাজ পড়ে বের হচ্ছি, whether I'm not sure whether I'll come back or not. লাইফের কোনো গ্যারান্টি সেখানে নেই। লাইফের কোনো গ্যারান্টি নেই। হুম। So as a camp commander, I had my experience, and you know, as major, I was the brigade major. After doing my staff college, I was posted as the brigade major of Guimar Brigade, যেটা নাকি খাগড়াছড়ি রিজিয়নের একটা পার্ট। Mhm. এখানে আমি প্রায় 3 বছর ব্রিগেড মেজর ছিলাম। Brigade Major is the main operation staff of the brigade commander. Hmm. And I was very fortunate. Present আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা General Jahangir sir was my brigade commander. Right. So I had that opportunity to work with him, learn many things. So that was the second layer that I served as the staff in the Hill Tracks region. And as the military director colonel staff, I used to take care of the whole Chittagong Hill Tracks. So in the 3 layers, I had the scope to interact. And so আমি ফিল করি যে সিআইওতে বাংলাদেশ আর্মি হ্যাজ রিয়েলি ওয়ান্ডারফুল পারফরমেন্স দেখিয়েছে, অ্যান্ড দে ওয়ার the Shanti Bahini were compelled to sit in the negotiating table back Right. in Right. 1997. তো এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে দেখা যায় যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কিন্তু সাকসেসফুল হওয়াটা খুব কঠিন। Hmm. Yeah, and very rare countries they could succeed in the CI operations, and Mhm. Bangladesh is one of them. We have 10 infantry divisions, 20 infantry divisions in 24 infantry divisions in Chittagong. We have the 17 infantry division in Sylhet, and we are well equipped militarily and also আমাদের অন্যান্য Mhm. dimension. I hope any criticality we can take care quite well. Right. Right. না এমনিতে তো বাংলাদেশকে ডিফেন্সিভ প্যারাডাইস বলা হয় বিকজ অফ দি রিভার অ্যান্ড কান্ট্রি উই হ্যাভ। সো আই থিঙ্ক আমার মনে হয় যে উই শুডন্ট বদার অ্যাবাউট দি things Yes, are you're going correct. on. আমি তোমাকে আরেকটা জিনিস একটু ইনক্লুড করি এটার সঙ্গে, সেটা হচ্ছে যে একটু ব্রডার ডাইমেনশন গুলো কভার করবো। আমি মাইনর ডাইমেনশনে আমি যাব না, ইউনো। Yes, please, please, please. 2014-15তে উই মেড দ্য অ্যাসেসমেন্ট, আর্মি ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট অ্যান্ড আর্মি অপারেশন প্ল্যান, Mhm. অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য নর্মালি হয় কি এই 5-6 বছর 6-7 বছর পর পর আমরা টোটাল ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট করি, অপারেশনাল প্ল্যান করি, আমরা রিভিউ করি, রিঅ্যাসেস করি। তো সেখানে 2014-15তে ইট ওয়াজ এ ইউনিক অপরচুনিটি ফর মি দ্যাট আই মেড দ্য ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট অফ দ্য হোল বাংলাদেশ আর্মি অপারেশন প্ল্যানের জন্য, যেটা ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট, যেটার উপর বেস করে পরে অপারেশন প্ল্যানগুলো ডিভিশন করা হয়। এবং সেখানে আমরা ভেরি অফেন উই রিভিউ, রিঅ্যাসেস, এবং বাংলাদেশ আর্মি ইজ কোয়াইট প্রফেশনাল আর্মি। Hmm. উই ক্যান টেক কেয়ার। তুমি যেটা বললা যে ডিফেন্ডার্স প্যারাডাইস বাংলাদেশকে বলা হয়, Mhm. ইট ইজ নট সো ইজি। এনি কান্ট্রি মেবি কলেবরে বড় হতে পারে। একটা কান্ট্রিকে যখন ওয়ার সিনারিও ডিক্লেয়ার করা হয়, সেখানে কিন্তু ফুল ফোর্স এখানে মুভ করা সম্ভব না। এবং Right. বাংলাদেশ ইজ ইউনিক টেরেন কন্ডিশন, উই আর কোয়েল অ্যাকোয়েন্টেড। এখানে প্রত্যেকটা ইঞ্চি ক্রস করতে হবে ইফ এনিবডি ইজ গেটিং ইনসাইড ইন আওয়ার কান্ট্রি। Right. এবং বাংলাদেশ আর্মি উইথ দ্য ন্যাশনাল ইন্টিগ্রিটি that we have with the people's army, this basically. So এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেট করে we can take care of the any adversaries. Right. এবং রিসেন্টলি আমি একটা পডকাস্টে I have also proposed for a compulsory military training in different forms. Mhm. আমাদের স্টুডেন্টসদেরকে ইনক্লুড করে, Right. আমাদের বিএনসিসি, আমাদের প্যারামিলিটারি ফোর্স করে, তাইলে হবে কি মানে
আমাদের যদি আমরা ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট লিস্ট ফর ট্যাগিং আ শর্ট করে পিরিয়ড অফ টাইম, শর্ট রাইট? পিরিয়ড অফ টাইম, রাইট, রাইট। শর্ট প্যাকেজ, তাহলে তারা আমাদেরকে একটা ভলান্টারিলি সার্ভিসও দিল, এবং তারা রিজার্ভিস্ট হিসাবে আমাদের প্ল্যানিংয়ের থেকে গেল, হুম, হুম, হুম। এবং তারা ওই একটা সার্টিফিকেট পেয়ে গেল, সো হি ক্যান গো ফর দিস সিভিল জব লেটার অন। কিন্তু পরবর্তীতে ফর এনি ন্যাশনাল ক্রাইসিস দে ক্যান কাম ইন, বোর্ড ইন, অ্যান্ড দে ক্যান যেমনটা কোরিয়াতে, জার্মানিতে হচ্ছে। সো সিঙ্গাপুরে হয়। রাইট, more than 60 countries in the world. I had my রাইট। study, right? হুম, হুম, হুম। So more than 60 countries in the world, they have in different forms of the compulsory military training. They have voluntary enlistment, compulsory training, few months training, enlistment হয়ে গেল, তারপরে তার রিজার্ভিস্ট নাম চলে আসলো, হি গোস ফর হিজ সিভিল জবস। হ্যাঁ, আমি ইউএস আর্মিতে দেখেছি, আমি হুম, হুম, টার্কি ইয়েতে দেখেছি, কোরিয়াতে আছে, ইসরায়েল তো আছেই। হুম, হুম। So there are many more than 60 countries. They have different forms. So আমার মনে হয় now is the high time we should talk about রাইট, রাইট। this এটা ইন্ডিকেট issue, করা I think. উচিত, রাইট? এটা ইন্ডিকেট করা উচিত। বিকজ আমাদের কাছে হিউজ ম্যান পাওয়ার আছে। উই হ্যাভ আ হিউজ ম্যান পাওয়ার ইন রিগার্ডিং দি পপুলেশন, নাম্বার অফ পপুলেশন, রাইট? সো আমার মনে হয় যে এটাকে কাজে লাগানো উচিত। এনিওয়ে, সো আমরা এখন একটু প্রফেশনাল কোশ্চেনের দিকে যাব। দেখতে পাচ্ছি ভাইয়ার একটা এরোপ্লেন টাইপ ইনে দেখতে পাচ্ছি আমি। ভাইয়া, আকাশে উড়তে কেমন লাগে আপনার? I mean, this is maybe words that describable না, because রাইট। আমিও যখন প্রথম ট্রেনিং এ হাঙ্গেরিতে যাই, সো আমার 1 বছর পরে আমার ফ্লাইট ট্রেনিংটা শুরু হয়। সো বেসিক্যালি ওকে। 1 বছর আমাকে থিওরিটিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয়েছে। সো হুম, হুম, first experience is definitely was the best, হুম, হুম, but something is different for me because পাইলট ট্রেনিং এ যেটা হয় যে ফার্স্ট দিন থেকে ইউ স্টার্ট লার্নিং সামথিং। হুম, হুম। So I still remember the first 3 lesson I didn't get chance to look outside because I ওকে। didn't know how it looks, because আমার ইনস্ট্রাক্টর যখন আমাকে ট্রেনিং করাচ্ছিলেন, focusing all the instruments, হুম, এটা হুম, চেক করে এভাবে হুম, এভাবে। So I remember the third flight I could get a chance to look right or left. I was like, এই 2-3 দিন I couldn't notice this thing. So definitely that was the first impression of flying. And এখন যেহেতু আমি আগে একটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম, so I flew quite like around 500 hours commercially. So হুম, হুম, definitely it's a different view হুম, that যদি কেউ ককপিটে কখনো ভিজিট করে, so হুম, you know that আমরা সবসময় হরাইজন নিয়ে কথা বলি, আমরা সানসেট দেখতে যাই বিচের পাশে। So seeing sunset from the cockpit is a different view. So I can say যে সানসেট হওয়ার কিছুক্ষণ পর still we can see the sun, it's রাইট, setting or it's rising. রাইট, রাইট। So it's a amazing experience definitely. এসএম হলের ছাদে সেদিন আমি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সলিমুল্লাহ মুসলিম হল, ওয়ান অফ দি ফেমাস হলস এবং সবচেয়ে প্রথম হল। ছাদটা একদম পুরাতন প্রাসাদের মতো। তো উত্তরা এয়ারপোর্টে যে প্লেনগুলো অবতরণ করে, ছাদের খুব কাছাকাছি জায়গা দিয়ে যায়। উচ্চতাটা খুব একটা বেশি হয় না। তো আমরা ছাত্ররা সাধারণভাবে ডিনারের পরে ছাদে গিয়েছি, গল্পগুজব করছি। তো আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা প্লেন যাচ্ছে। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে যে, "আচ্ছা বন্ধু, পাইলটরা কি দেখে?" আমরা তো এখান থেকে প্লেন দেখতে পাচ্ছি। পুরা বডিটা দেখতে পাচ্ছি। পাইলটরা আসলে জানালা দিয়ে কি দেখে? আপনার কাছে আমার প্রশ্নটা থাকবে। আমি আমার বন্ধুকে বলতে পারি নাই। আমি বলছি যে, "মেবি সামডে আই উইল মিট আ পাইলট। দেন আই উইল আস্ক দিস কোয়েশ্চেন।" সো আজকে সেই দিন। আচ্ছা, সো এখানে একটু টেকনিক্যাল একটা টার্ম বলি। We হ্যাঁ। have two different types of flights. হুম, হুম, One is called visual flight, হুম, হুম, another one is instrument flight. So আমরা যখন প্রথমে ট্রেনিং শুরু করি, আমাদের দুইটা পার্ট থাকে, ভিজুয়াল ফ্লাইট এন্ড ইনস্ট্রুমেন্ট ফ্লাইট। হুম, হুম, ভিজুয়াল ফ্লাইটে যেটা হয়, আমরা যখন এক সিটি থেকে আরেক সিটিতে যাই বা অন্য এক দেশ থেকে আরেক দেশ, ইউজুয়ালি ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ছাড়া হয় না। সো হুম, ইউজুয়ালি যখন ট্রেনিং এ শুরু হয়, তখন আমরা কিছু অন গ্রাউন্ড ভিজুয়াল কিউজ দেখে এক সিটি থেকে আরেক সিটিতে যাই। হুম, ইউজুয়ালি আমাদের ট্রেনিং এ যেটা হতো, আমাদের বলে দেওয়া হতো যে আজকে তুমি এই 4টা সিটি ঘুরে আবার এই সিটিতে ব্যাক করবে। হুম, হুম, তখন আমরা ওইসব সিটি নিয়ে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম। ম্যাপে দেখতাম যে বড় কোনো টাওয়ার আছে কিনা, বড় কোনো মোবাইলের টাওয়ার, এনিথিং, বিল্ডিং, এনিথিং আর ভিজুয়াল হুম, কিউজ আছে কিনা। হুম, সো দ্যাট ইজ ওয়ান ভিজুয়াল ফ্লাইট। হুম, আমরা ভিজুয়াল ক্রস কান্ট্রি করতাম। আর ইনস্ট্রুমেন্ট ফ্লাইট, দ্যাট ইজ যেটা ককপিটে আমরা যদি কেউ ভিজিট করে থাকি, আমরা দেখি উই হ্যাভ লাইক hundreds of switches and instruments, বাটনস, প্রচুর buttons বাটনস। and অনেক স্ক্রিন, 6-4টা স্ক্রিন থাকে। ওকে, Our পুরাটাই whole স্ক্রিনে। our whole flight is limited to our screens হুম, হুম, and our buttons, our equipments. হুম, Definitely we look outside. Usually day flight এ যেটা হয় যে আমাদের দেশ যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি, সো আমাদের কালবৈশাখী ঝড়ের একটা ব্যাপার থাকে। সো হুম, হুম, সামার টাইমে
আমরা আকাশে বাইরে তাকালে দূর থেকে কালো মেঘ বা ইউজুয়ালি আমরা আরেকটা জিনিস মজার কথা বলি যে, যেটা আমি হয়তো পাইলট না হলে বুঝতে পারতাম বা জানতাম না। যে আমরা সবসময় কালো মেঘগুলাকেই মানে মনে করি these are the dangerous clouds. হুম। But actually the shiny ones are the most dangerous. তাই? Exactly. কেন, So কেন? in those clouds we have like those, we call it cumulonimbus, CV clouds. Those ওকে। are the most turbulent and most violent clouds আচ্ছা, those are. আচ্ছা। So আমাদেরকে যেটা ফ্লাইং এ যেটা শেখানো হয় যে always avoid the shiny ones. So ওকে। always মানে যেটা দেখতে সুন্দর, so never go close to that. So ইন্টারেস্টিং, yeah. ইন্টারেস্টিং। So usually যেটা বলছিলাম যে তখন আমরা যেটা করেছি ইউজুয়ালি দিনের বেলাতে আমরা ক্লাউড গুলো দেখলে আমরা আগে থেকে একটু ডানে বামে বা একটু অফ ট্র্যাকে যেতে পারি। বাট হুম, ইউজুয়ালি রাতে যেটা হয় we have I mean like no ways to look outside. We হুম, cannot say anything what is ahead of us. So that রাইট, is রাইট। wholly based on instrument. That is the philosophy of like trans international flight or maybe trans country flight, instrumentation flight. So we don't look কত outside to উপরে fly. ওড়ে এটা? কত উপরে ওড়ে? আচ্ছা ইউজুয়ালি ডোমেস্টিক আমরা ফ্লাই করি আমাদের প্লেন যেটা ছিল আমাদের হুম, এয়ারক্রাফট ইট কুড ফ্লাই আপ টু 25,000 feet. হুম, But usually used to cruise around 16, 15, 14. ওকে। And international flight গুলোতে those aircrafts can fly up to 41,000 feet, 38,000 feet, 35,000 feet. ওকে, সো আপনি হাঙ্গেরিতে পড়াশোনার জন্য গিয়েছিলেন। সো I will not ask about the procedures and all other things. That is different kind of discussions. আপনি আবার ব্যাক আসলেন কেন? আমি যদি একটু প্রশ্ন করি আপনাকে। সো why did you feel that you should come back to Bangladesh again? Yes, I get to face this question a lot. Because যেটা আমাদের দেশে প্রচলিত একটা we all know that আমরা কি ইউরোপে গেলে বা কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে বা ইউএসএ তে পড়তে গেলে usually we don't come back. হুম, হুম, যেটা আমার সাথে যারা অন্যান্য সাবজেক্টে গিয়েছে, it happened the same to them. রাইট। Very few people came back. হুম, So আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট। হুম, সো ইন দ্যাট পার্সপেক্টিভ আমি যখন ট্রেনিং শেষ করলাম, সো আই ওয়াজ লুকিং ফর ডিফারেন্ট অপরচুনিটিস, মাই ক্যারিয়ার গোলস, মাই ক্যারিয়ার প্রসপেক্টস। সো ওভারঅল আমি চিন্তা করে দেখলাম বিকজ আমাদের দেশের এই সেক্টরটা সম্পর্কে আই থিংক মোস্ট অফ পিপল ডু নট নো। হুম, হুম, যেটা হয় যে এই সেক্টরটা সম্পর্কে মানুষের একটু অজানা থাকে। তো সেই দিক দিয়ে আমি যখন আমার ওভারঅল ক্যারিয়ার প্রসপেক্ট চিন্তা করলাম, I thought Bangladesh is the best fit for me. Why? I'm telling you. ওকে। ইউজুয়ালি বিদেশে যেটা হয় যে যারা আমরা ফরেনার্সরা থাকি, হুম, হুম, সো আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যাই অনেকেই বিভিন্ন বিএমডব্লিউ অর বিভিন্ন কোম্পানিতে আমরা চাকরি করি। হুম, হুম, দোজ আর কর্পোরেট কোম্পানিজ ডিফারেন্ট। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ইউজুয়ালি আমাদের ডিরেক্টলি এয়ারলাইন্সে চাকরি হওয়াটা ইটস লিটল বিট টাফ। হুম, হুম, So you have to start as maybe as an instructional career. হুম, So then after maybe 2-3 years instructional career, maybe I get some kind of residence permit to stay there permanently. So that time I can apply for হুম, হুম, those airlines. হুম, হুম, So in that perspective, Bangladesh was the best option because this industry is not so big. So I did my training there, so I came back. So I did the assessment, different airlines I got in. So basically আমি বলবো যে আমার ক্যারিয়ার প্রসপেক্টের কথা চিন্তা করে and all the facilities এর কথা চিন্তা করে it is little bit different in my industry, that's why I came back. স্যার আপনার কাছে আমি ভাইয়ার প্রশ্ন ধরেই প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে আমরা কিন্তু দেখি যে প্রচুর মেধাবী শিক্ষার্থী তারা দেশে পড়াশোনা না করে বিদেশ চলে যাচ্ছেন এবং বিদেশে পড়াশোনা করে সেখানেই সেটেল হচ্ছেন অথবা দেখা যাচ্ছে সিমিলার কোনো কান্ট্রিতে চলে যাচ্ছেন। নিজের দেশে আর ফিরে আসছেন না। তো এই ব্যাপারটাকে আমরা জেনারেলি ব্রেইন ড্রেন বলে থাকি। তো এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে একটা মেধাবী শিক্ষার্থী কি উচিত বিদেশে পড়তে যাওয়া? নাকি আসলে দেশে থেকে দেশের পড়াশোনাটা করে দেশের সেবায় কাজ করা উচিত? অথবা আপনার কোনো ডিফারেন্ট ভিশন আছে কিনা? আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু তুমি যেটা বলেছি মাত্র। আর এর আগে আমি আগের যে একটা কোয়েশ্চেন ছিল এটা ব্যাপারে একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে হুম, টিচার সিলেকশন। প্রথম কথা হচ্ছে যে টিচার সিলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ডিলিং উইথ একাডেমিক অ্যাক্টিভিটি। রাইট। আনলেস দ্য ডাইরেক্ট সার্ভিস প্রোভাইডার ইজ দ্য টিচার হিমসেলফ। হুম, হুম, আমি যদি একাডেমিক ডেভেলপমেন্ট করতে চাই আমাকে প্রপার টিচার সিলেকশন করতে হবে। তো সেই জায়গায় যেটা ক্যাডেট কলেজ সিস্টেমে আমি যেটা দেখেছি বা আর্মিতেও উই হ্যাভ এ প্রভিশন। ক্যাডেট কলেজে টিচার সিলেকশনগুলো স্ট্রিক্ট প্রসিজারের মধ্যে দিয়ে যায়। হুম, হুম, প্রথমে একটা সার্কুলেশন হয়, দেন দে আর কল্ড আপন আর্মি কোয়ার্টারে, তাদের রিটেন পরীক্ষা হয়, তারপর তাদের কিন্তু ক্লাসে ডেমো ক্লাস নেওয়ানো হয়, সেই হুম, পারফরমেন্সটা অ্যাসেস করা হয়। হুম, আর ইন কেস অফ ইউনিভার্সিটি আমি যেহেতু ডিন ছিলাম,
আমার বিভিন্ন ডিপার্টমেন্টের টিচার নিতে হয়েছে। হুম, এখানে আমরা স্ট্রিক্ট সিস্টেম ফলো করতাম। হুম, আমরা সার্কুলেশনের মাধ্যমে প্রথমে ডিনস লেভেলে একটা অ্যাসেসমেন্ট হতো। রাইট। হয়তোবা আমি টিচার নিব ২ জন বা ৩ জন, আমার ২০ জন এসছি ইন্টারেস্টেড উইথ এ গুড রেজাল্ট অ্যান্ড অল। তাদের লিখিত পরীক্ষা নিচ্ছি আমি, হুম, তাদের ভাইবা নিচ্ছি আমি, ডেমো ক্লাস নিচ্ছি আমি। হুম, নেওয়ার পরে এটা ইনিশিয়াল সিলেকশন হলো অ্যাট ডিনস লেভেল। তারপরে দ্যার ইজ এ ভাইস চ্যান্সেলর লেভেলে সিলেকশন কমিটি আছে, যেখানে রিনাউন্ড ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেসর আসতেছে, বাহির থেকে একজন এক্সপার্ট আসছে, সাবজেক্ট এক্সপার্ট থাকছে, আমি ডিন থাকছি। তো ইজ কমিটি দে তাকে টিচার হ্যাজ টু প্রেজেন্ট দ্য ডিফারেন্ট ইস্যুস, তার ডেলিভারিটা এটা কিন্তু প্রপারলি চেক করে ইট ইজ নট অনলি রেজাল্ট, হুম, ইট ইজ হাউ হি ইজ অ্যাজ ইনস্ট্রাক্টর, বিকজ তাকে তো মেসেজগুলো স্টুডেন্টের কাছে পৌঁছাতে হবে। সো দ্যাট ইজ ভেরি স্ট্রিক্টলি টেকেন। আর আর্মিতে যেটা করা হয় দিস ইউনিক ওয়ান, লাইক আমি অফিসার্স গার্মেন্ট স্টাফ কোর্স করেছি ১ বছরের, হ্যাঁ? হুম, তো সেখানে আমার রেজাল্টটা কি হয়েছে, সেখানে রেজাল্টে ২ টা পার্ট থাকে। হুম, একটাকে বলা হয় বি সাইড, একটাকে বলে ওয়াই সাইড। হুম, বি সাইড ইজ দ্য একাডেমিক পারফরম্যান্স। আমি অফিস গান স্টাফ কোর্সে আমি আমার গানারি লার্নিং, হুম, হ্যাঁ, আমার মিসাইলস, আমার গানস সিস্টেম লার্নিং, আমার একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং যে পারফরম্যান্সটা, এটা বি সাইড পারফরম্যান্স। আর আমি ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি হলো ওয়াই সাইড পারফরম্যান্স। সো ইফ আই গেট এ গ্রেডিং বি প্লাস অ্যান্ড ওয়াই প্লাস, দ্যাট মিনস আমার একাডেমিক্যালি আমি সাউন্ড এবং আমি অ্যাজ ইনস্ট্রাক্টর আই এম সাউন্ড। হুম, তাহলে আমি ফিউচারে আই উইল বি দ্য ইনস্ট্রাক্টর অফ দ্য সেম ইনস্টিটিউশন। তো হুম, যেহেতু আমি পার্সোনালি আই ওয়াজ দ্য ইনস্ট্রাক্টর অ্যাজ ওয়েল, তো সেটা কারণটা হচ্ছে যে গ্রেডিং অন বোথ সাইডস এটা ভালো হতে হবে। ইটস হুম, অ্যাপ্লিকেবল ফর স্টাফ কলেজ, এনি আদার আর্মি ট্রেনিং ইনস্টিটিউশন। সেখানে যেটা কোর্স করানো হয় তারাই কিন্তু পরে ইনস্ট্রাক্টর হয়, রাইট। প্রোভাইডেড তার একাডেমিক্যালি হি ইজ সাউন্ড অ্যান্ড হি ইজ capable to be an instructor. Brain drain, brain circulation and brain gain. আমি পার্সোনালি ফিল করি যে ব্রেইন ড্রেন বা বাইরে চলে যাচ্ছে, এটার একটা কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার লিমিটেশন হুম, যেটা হুম, আছে। হুম, তো আমি এই চলে যাওয়াটাকে কিন্তু আমি নেগেটিভলি দেখি না। হুম, হুম, আমি মনে করি যে দিস ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল। হুম, হুম, তার যদি বেটার লার্নিং অপরচুনিটিস বাহিরে থাকে, why not he goes and learn that? ওকে। এবং সেই লার্নিং এর পরে হি বিকামিং অ্যাসেট ফর দ্য ওয়ার্ল্ড। তারপরে ইজি গিভিং ইট টু দ্য ওয়ার্ল্ড অর কামিং ব্যাক অ্যান্ড এগেইন গিভিং ইট টু দ্য ওন কান্ট্রি। হুম, তো এই জায়গাটাতে আমি মনে করি যে আহ, সে বাহিরে গিয়ে যেটা শিখলো, শেখার পরে যেহেতু বেটার অপরচুনিটিস পাচ্ছে, পরবর্তীতে হি ক্যান কাম ব্যাক টু বাংলাদেশ। এবং আমি পার্সোনালি আমি রিসেন্ট অ্যাসেসমেন্ট যেটা, সেটা হচ্ছে যে এটা কিন্তু পার্সেন্টেজটা অনেক কমে গেছে, যে ব্রেইন ড্রেন, পার্মানেন্টলি ড্রেন, হুম। এটা কিন্তু কমে গেছে। এবং রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে যারা বাইরে গিয়ে ভালো করছে, অ্যাট সাম পয়েন্ট তারা কিন্তু ফিল করছে আবার নিজের দেশে এসে কাজ করার জন্য। অ্যান্ড দে আর কামিং ব্যাক। দে আর কামিং ব্যাক, সো দ্যাট ইজ বিকামিং ব্রেইন গেইন। একটু মনে হচ্ছে যে আমরা যেহেতু সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, আমার মনে হয় যে একটা তুলনা মাঝে, মাঝে আমাদের সামনে আসে এবং এটা অ্যাড্রেস করা উচিত। আ সেটা হচ্ছে ক্যাডেট কলেজ ভার্সেস দি আদার স্কুলস অ্যান্ড কলেজেস অফ দি কান্ট্রি। আ যদিও সেখানে ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে। আ মডার্ন পেস ওয়ার্ল্ড এর সাথে ক্যাডেট কলেজেরও কিছু পরিবর্তন আনা প্রয়োজন, সেটাকে অবশ্যই আমরা অ্যাকনলেজ করি। কিন্তু একটা জিনিস অবশ্যই দেখা যাচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যাডেট কলেজের ওয়ান অফ দি মেইন ফোকাস। এই একই ফোকাসটা কিন্তু বাইরের বিভিন্ন স্কুল কলেজগুলোও করছে। তারাও সপ্তাহ আ শেষ হলে উইকেন্ডে ডিবেটের ব্যবস্থা করছে। তারা খেলাধুলার ব্যবস্থা করছে। তাদেরও বড়, বড় মাঠ বরাদ্দ আছে। কিন্তু যখন আমরা রেজাল্টের দিকে তাকাচ্ছি, ex-cadets are doing well than most of the students from outside the cadet college community or what we call the civil school and colleges. সো আপনার মানে কেন মনে হয় এরকম যে আসলে এরকম ডিফারেনশিয়েটটা কেন হচ্ছে? একই প্রজেক্ট বিভিন্ন ইনস্টিটিউশনও করছে। তারাও co-curricular activities অ্যারেঞ্জ করছে। তারাও আন্ত-স্কুল প্রতিযোগিতা অ্যারেঞ্জ করছে। ক্যাডেট কলেজও একই কাজই করছে। কিন্তু এন্ড রেজাল্ট এ গিয়ে ক্যাডেটরা তুলনামূলক কেন এগিয়ে থাকছে? রাইট, আমি দুজনের কাছে একই প্রশ্ন করব। আমরা এক, এক করে উত্তর জানতে চাই। রাইট, ভেরি গুড কোয়েশ্চেন। আমি যদি একটু ক্যাডেট কলেজের হিস্ট্রির দিকে একটু তাকাই, হুম, হুম, এই ক্যাডেট কলেজ হিস্ট্রিটা কিন্তু অনেক পুরাতন। হুম, হুম। In the era of Bismarck, Napoleon, ওকে। that time this residential cadet college, I mean residential education system came in. ওকে।
ওইখান থেকে ওই সময় রয়্যাল আর্মির যেটা রয়্যাল ফ্যামিলির মেম্বার্সরা দে ইউজড টু গেট দ্য ট্রেনিং ইন দ্য ক্যাডেট কলেজ ওকে and that concept was floated after the liberation Pakistan back in 1954 চুয়ান্নতে পাকিস্তানে মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে হাসান আবদুল ক্যাডেট কলেজ ওয়াজ Okay. ফার্স্ট রেজড হুম হুম, 1954 হুম হুম। আর 1958তে ফৌজদার ক্যাডেট কলেজ এইটা আমাদের পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে বাংলাদেশে হলো উইথ দ্যাট কনসেপ্ট যে এখানে টু মেক দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি নট অনলি মিলিটারি লিডার্স আন্ডারস্ট্যান্ডিং তো অনেক সময় রং হয় যে ক্যাডেট কলেজে পড়লে মনে হয় শুধুমাত্র আর্মিতে যাবে নো এখানে Right. লিডারশিপ কোয়ালিটিগুলোকে ইম্পার্ট করা হবে তার তার এজিলিটি তার অনেস্টি ইন্টিগ্রিটি তার আমি দ্য লিডারশিপ কোয়ালিটিস যেটা আমরা Right, right, সবকে ইনস্টিল করা হবে তো সেইভাবেই ক্যাডেট কলেজগুলো জার্নি শুরু করলো এবং আমরা জানি যে বর্তমানে মোট 12টা ক্যাডেট কলেজ আছে তার মধ্যে 4টা হলো প্রি লিবারেশন ওয়ার হুম এটা হচ্ছে 4টা হচ্ছে তোমার ফৌজদার ক্যাডেট কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ রাজশাহী জিনাদা ক্যাডেট ক্যাডেট কলেজ কলেজ। আর রাশি ক্যাডেট কলেজ এবং প্রত্যেকটা ক্যাডেট কলেজ যখন হয়েছে আগের ক্যাডেট কলেজের লিমিটেশনগুলো কাভার আপ করে তারপরে হয়েছে সো নাইসলি ডান রাইট যখন রাজশাহী ক্যাডেট কলেজ হয়েছে এটার নাম ছিল তো আইয়ুব ক্যাডেট কলেজ হ্যাঁ বিফোর লিবারেশন ব্যাক ইন হুম, 1964 আইয়ুব খান ওনার নিজের নামে করেছে বিকজ হি ওয়ান্টেড টু গিভ এ স্পেশাল ইমফাসিস অন দিস ক্যাডেট কলেজ ইন দ্য সিলেকশন অফ দ্য এরিয়া এটা কিন্তু পদ্মা নদীর ধারে বিউটিফুল 110 একর জায়গার উপরে হুম, হুম, মানে টোটাল একাডেমিক এনভায়রনমেন্ট হুম, তো তারপরে পরবর্তীতে আরও 3টার গার্লস ক্যাডেট কলেজ হলো এবং বাকি ক্যাডেট কলেজগুলো হলো বিকজ অফ দ্য পারফরমেন্স হুম, তুমি যে কথাটা বললে যে পারফরমেন্সটা কেন ভালো হচ্ছে হুম, হুম, আমি যেটা ফিল করি যে ক্যাডেট কলেজের টোটাল অ্যাটমসফিয়ারটা হুম, is a total learning environment, academic or non-academic, I mean, co-curricular, extracurricular, and at the entry point. হুম, হুম, ক্যাডেট কলেজ যখন এন্ট্রি হচ্ছে দিস ইজ ভেরি ইউনিক ওয়ান তার মানে দিস ইজ এ স্কলারশিপ বেসড অনেকে মনে করে ক্যাডেট কলেজ এত এক্সপেন্ডিং হচ্ছে কেন যে ক্যাডেট কলেজ চান্স পাচ্ছে সে কিন্তু তার কোয়ালিটিতে চান্স পাচ্ছে উইথ হিজ ইন্টালেক্ট হুম। একটা গ্রামের ছেলে সে কিন্তু ভালো যদি হয়ে থাকে হি ইজ গেটিং চান্স ইটস নট দ্যাট সে ভালো ফ্যামিলি বড়লোক ফ্যামিলি কিনা না না নাথিং নাথিং অফ দ্যাট সো সে তার মেরিট বেসড পারফরমেন্স হিসাবে কিন্তু সেখানে চান্সটা পাচ্ছে সো এন্ট্রিতেই পজিটিভ একটা আউটকাম এখানে আসছে তারপরে পরবর্তীতে এনভায়রনমেন্টটা যেটা নার্চারিং করা হচ্ছে সেখানে ইস ওয়েল গ্রুমড আপ তার একাডেমিক সাইড এবং নন একাডেমিক এক্সট্রা কারিকুলার এবং এই জন্যই কিন্তু আমি যদি আমাদের সময়ের কথা চিন্তা করি আমরা ক্যাডেট কলেজে গেলাম 1980-তে 86 ইউল বি সারপ্রাইজ ক্যাডেট কলেজের তখন তো কম্বাইন্ড মেরিট লিস্টের রেজাল্ট দেওয়া হতো 20টা পজিশনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অলমোস্ট সবগুলি ক্যাডেট কলেজ একটা খেয়াল করার মতো ব্যাপার লাইক আমাদের সময় 20টার মধ্যে 16 জন আমরা স্ট্যান্ড করলাম আউট অফ 20 খুব যে পড়াশোনা করছি তা কিন্তু না না এটা তো সুযোগই নাই সুযোগ নাই কিন্তু যখন পড়াশোনা করছে তখন কিন্তু হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এনি বয় ওই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইজ গুড এনাফ ফর হিম এবং সে যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলো কিন্তু ইজ গিভিং সাম এক্সট্রা ইন্টেলেক্ট ইন হিম for his learning and doing the good result academical side আমার মনে হয় আমাদের একটু ক্লিয়ার করে দেওয়া উচিত অডিয়েন্সের অনেকেই এরকম ভাবেন এরকম একটা স্টেরিওটিপিক্যাল ধারণা আছে যে ক্যাডেট কলেজে হয়তো ক্যাডেটটা সারাদিন পড়াশোনা করে বাট দ্য থিং ইজ নট লাইক দ্যাট উই হ্যাভ ম্যাক্সিমাম 3 আওয়ার্স ইন আ ডে ম্যাক্সিমাম 3 আওয়ার্স এবং আমাদের সময় আমার একটা ছোট মেমোরিজ বলি পরের দিন আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা ম্যাট্রিকের আপনি তখন ক্যাডেট কলেজ আসে ক্যাডেট আচ্ছা হ্যাঁ তো যে অডিটোরিয়ামে আমরা পরীক্ষা দিচ্ছি সেই অডিটোরিয়ামে সিনেমা শো হবে আচ্ছা তো আমাদের এক্সামিনারদেরকে বলে দেওয়া হলো তোমরা সিনেমা দেখতে যাবে না হ্যাঁ তখন কিন্তু ইট ওয়াজ কোয়াইট অফ দ্যাট এনভায়রনমেন্ট তো অন্যান্য ক্যাডেটদের জন্য শো করা হলো তারপরে সন্ধ্যার পরে ফ্যামিলি মেম্বারদের জন্য একটা শো করা হলো তো এক্সামিনারদের জন্য নিষেধ তো তাও তো পড়াশোনা করার কথা ঠিকই কিন্তু আই মিন অলমোস্ট এভরিবডি ফ্যামিলি মেম্বারদের সাথে মিশে গিয়ে আমরা
এরকম হয়। জনি সিনেমা দেখলাম, আচ্ছা, পরের দিন Okay. আমাদের অঙ্ক পরীক্ষা হ্যাঁ, হ্যাঁ, ওই অডিটোরিয়ামে, হ্যাঁ। এবং আমাদের ব্যাচের আমরা 49 জনের মধ্যে 13 জন উই গট দ্য 100 আউট অফ 100 ইন দ্যাট মেরিক্স। আরে বাপরে! তো আমি যেটা বলতেছি ইটস নট ইয়ে, তো এইটা ইজ এ টোটাল গ্রুমিং আপটা হয় ক্যাডেট কলেজ, যার ফলে কিন্তু Right. রেজাল্টটা ভালো হয়। পরবর্তীতে এই যে কোকারিকুলার অন্যান্য লার্নিংগুলোর ইম্প্যাক্টে সোসাইটিতেও তারা দে ক্যান লিড দ্য কান্ট্রি, দে লিড ইন ডিফারেন্ট স্পেস। দ্যাটস মাই হুম। আন্ডারস্ট্যান্ডিং। আপনি কি মনে করছেন ভাইয়া? আমার কাছে যেটা মনে হয় স্যারের জেনারেশন থেকে আমাদের জেনারেশন ডিফারেন্ট ডেফিনেটলি। হুম। সো ইন দ্যাট সেন্স আমার যেটা মনে হয় যে ক্যাডেট কলেজটা যেটা তুমি যেটা বললা যে বাইরে অ্যান্ড ক্যাডেট কলেজের ভিতরে কারিকুলামটা সেম ফলো করা হচ্ছে, রেজাল্টটা ডিফারেন্ট আসছে। হুম, হুম। দেয়ার ইজ অ্যানাদার রিজন, আই থিংক নাম্বার অফ স্টুডেন্টস, Okay. যেটা Right, you're যেটা right. আই থিংক আমি অ্যাড্রেস করব যে আমাদের প্রত্যেকটা ব্যাচে অ্যারাউন্ড 50 ক্যাডেটস নেওয়া হয়। হুম, We are little not more different. than that. নট মোর, আমাদের 56 ছিল। হয়তো স্যার আচ্ছা। আমাদেরকে এক্সট্রা ভালোবেসে 56 চুজ করেছিলেন। সো সো এইজন্য দেখা যায় যে ক্লাসরুমে তার মধ্যে আবার দুইটা সেকশন, 28, 28। সো এনভায়রনমেন্টটা যেটা ক্রিয়েট করা হয় যে ইটস বেটার লাইক অন্যান্য স্কুলে, আমার আগের স্কুলে উই ওয়ার লাইক 400 স্টুডেন্ট ইন ওয়ান ক্লাস। One class, ওয়ান ক্লাস। no sections. There were sections, definitely 7 or Okay. 8 sections were there. Okay. In one class minimum 60-70 students were 60 there. students. আমি Minimum পাবনা ক্যাডেট 60, কলেজে 70, ছিলাম। yeah. So যেটা হয় যে আমি লাইক আমার আগের স্কুলের কথা বলছি, একটা সেকশনে মিনিমাম 60-70 to 80 স্টুডেন্ট। ওইটা বলছি যে যখন আমি পাবনা জেলা স্কুলে ছিলাম ক্যাডেট কলেজে আসার আগে, আচ্ছা, রাইট। তখন এরকম যে 67 জন ক্লাস করেছি Right. আমরা। 67. ক্যাডেট কলেজে যখন আসলাম only 28. So I think ওই জিনিসটা brings out the better result. হুম, হুম। আরেকটা যেটা স্যার যেটা বললেন যে যখন আমরা রিক্রুটেড হই ক্যাডেট কলেজে, I think it's one of the different মানে most unique recruitment policies for the students in Bangladesh. হুম, যেমন যেটা হয় যে students from different families, all kinds of families could get in. আর হুম। যেটা হয়তো ক্যাডেট কলেজের আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ক্যাডেট কলেজে অনেক খরচ, so সেই জিনিসটা কিভাবে আমরা মানে ম্যানেজ করি। So যেটা আমি আজকে অডিয়েন্সদের বলতে চাই যে ক্যাডেট কলেজের যেই স্ট্রাকচার অফ I mean like college fees, হুম, it হুম। depends on your parents' salary or parents' income. যার যেমন। যার যেমন। হুম, সো ক্যাডেট কলেজে সবার 10,000 টাকা 20,000 টাকা বেতন না, কারো আবার সবার 3,000 টাকা 4,000 টাকা বেতন না। ইট ডিপেন্ডস অন ইওর প্যারেন্টস ইনকাম। যেটা আমার 2 জন ব্যাচমেট তারা ফ্রিতে পড়াশোনা করেছে বিকজ অফ देयर ফ্যামিলিয়াল কন্ডিশন। রাইট। Right. তো সেই দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে যে জিনিসটা একটা ভেরি মেরিটেড স্টুডেন্ট যেহেতু গ্রামে আছে বা আউটস্কার্টস অফ দ্য টাউন আছে, বাট মেবি ও ওখানে থাকলে কখনো এই সুযোগটা গ্রো করার সুযোগ পেতো না। হুম, হুম। সো ইন দ্যাট সেন্স সে যখন ক্যাডেট কলেজে আসে, এই এনভায়রনমেন্টের মধ্যে যখন সে গ্রো আপ হয়, তখন আই থিঙ্ক হি গেটস দ্য চান্স টু ফ্লারিশ। সো এই জন্য এন্ড রেজাল্ট গুলো অনেক ভালো হয়। এই জন্য আমি আর একটা জাস্ট উদাহরণ দিব, এটা আমার আরেকটা ক্যাডেট কলেজ বড় ভাইয়ের কাছ থেকে শোনা। সো নাও হি ইজ আ সায়েন্টিস্ট ইন লাইক আই গেস ইন নাসা অর সাম আদার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। হুম, হুম। সো সে সিলেট ক্যাডেট কলেজে যখন জয়েন করে, তো হি ওয়াজ ফ্রম সাচ এ ভিলেজ, যে ভিলেজে কখনো মানে কারেন্ট দূরে থাকে, মানে হি নেভার স লাইক এরকম কারেন্ট, মানে আমি লাইক ইলেকট্রিসিটি দেখে নাই কখনো, আই আন্ডারস্ট্যান্ড। একেবারে ইলেকট্রিসিটি প্রত্যন্ত। কখনো দেখে নাই। হুম, হুম। সো ফার্স্ট হি কেম টু ক্যাডেট কলেজ, সো মানে তার অ্যাটায়ার প্লাস এভরিথিং ওয়াজ লিটল ডিফারেন্ট দেন এনি আদার পিপল। সে কখনো এনভায়রনমেন্টে আসেই নাই। হুম, হুম। বাট উইথ দিস 6 years of cadet college study, he I mean like he graded himself in Right. such a way এটা যে সে মানে ultimately he amazing went বিষয়। there, and তার ফ্রেন্ডরা সবাই এটা গল্প করে যে we never imagined he will be like this, seeing him in first day in the cadet college. So I Right, think right. that আমি একটু অ্যাড করতে চাই। Please, সেটা হচ্ছে please. কি যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ক্যাডেট কলেজে যে একাডেমিক যে ডেলিভারি সিস্টেমটা, যে পরীক্ষা কার্যক্রম, হুম, হুম। যে ফোর্টনাইটলি পরীক্ষাটা হচ্ছে, তার মানে 2 সপ্তাহে যা পড়ানো হচ্ছে সেটা কভার হয়ে যাচ্ছে। হুম, হুম। হ্যাঁ, আবার মান্থলি পরীক্ষা হচ্ছে, কভার হয়ে যাচ্ছে। তারপর আবার টার্ম টেস্টটা হচ্ছে, কভার হয়ে যাচ্ছে। হুম, হ্যাঁ, যার ফলে হচ্ছে কি ডেলিভারিটা প্রপারলি হচ্ছে, এটা অ্যাসেসমেন্টটা হচ্ছে, কন্টিনিউয়াস মনিটরিংটা হচ্ছে। হ্যাঁ, এটার ফলে ফুল সিলেবাসটা কভার হচ্ছে। লট অফ এক্সামস আর দেয়ার। spot test হ্যাঁ, ছিল, স্পট টেস্ট, Spot এটা test কন্টিনিউয়াস। সো এইটা রানিং আপডেট হচ্ছে অফ দ্য সার্ভিস, একাডেমিক ডেলিভারি এবং এটা অ্যাসেসমেন্টটা। পাশাপাশি আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের টিচার্সরা। আই মাস্ট গিভ ক্রেডিট টু দ্য টিচার্স অফ ক্যাডেট কলেজ। রাইট। আমি আসলে আমি কিন্তু ক্যাডেট কলেজে অ্যাডজুনেটও ছিলাম। এটা কোন রংপুর ক্যাডেট ক্যাডেট কলেজে? কলেজে, রংপুর ক্যাডেট ক্যাডেট কলেজে। কলেজে। এটা জানতাম না। এটা তো তো আমিও জানতাম আমিও না। জানতাম না। ইন্টারেস্টিং। so this is a unique experience of mine. Ex-cadet, adjutant and প্রিন্সিপাল।
তো আমি যেটা দেখেছি যে ক্যাডেট কলেজের টিচারদের যে ডেডিকেশনটা, হুম, হ্যাঁ, ইট ইজ ইউনিক। হুম, এটা আমি হয়তোবা ক্যাডেট হিসেবে ফিল করি নাই। হুম, হুম, যে টিচারকে আমাদের সাথে বেশি কাছাকাছি থাকতো তাকে ডিসলাইক করতো। স্যার কেন আমাদের এত চেক করছেন, এই করছেন। হুম, কিন্তু দেখা গেল যে আমি দেখলাম যে উনি হয়তো তার ফ্যামিলিকে খেয়াল করার মতো তার সময় নাই। প্রত্যেকটা দিনের ২৪ ঘন্টার মধ্যে হয়তোবা ১২ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা কিন্তু ক্যাডেটদের জন্য দিচ্ছে। হুম, হুম, তাদের লেখাপড়ার জন্য, তাদের ডিসিপ্লিনের জন্য, তাদের যেকোনো প্রবলেম সলিউশন এর কারণে। এবং আমি এটা অ্যাজ প্রিন্সিপাল I really realized it. I felt it এবং পরবর্তীতে আমি আমার আ ও চেষ্টা করেছি আমার টিচারদেরকে সেই রিওয়ার্ডটা দেওয়ার জন্য। বিভিন্নভাবে তাদেরকে অনার, ডিগনিটি অন্যান্য তো এখানে আসলে এই যে টোটাল টিম এফোর্ট হুম, তো হুম। যার ফলেই কিন্তু এই রেজাল্টটা ভালো হচ্ছে। ক্যাডেট কলেজে তো টিচার্সরা ফুল ডে এঙ্গেজড উইথ দি ক্যাডেটস। হোল ডে এনগেজ থাকে। Scout master, master, একেবারে গভীর রাতেও হ্যাঁ, নাইট ডিউটি মাস্টার আছেন। right, এক্সাক্টলি, সো এক্সাক্টলি। টিচার্সরা তো ফুল টাইম এঙ্গেজড। আর ফুল টাইম টিচার স্টুডেন্ট একসাথে থাকলে এটা তো সেই আমাদের শুরুর দিকের উপমহাদেশীয় পড়াশোনা। যে আ শিক্ষকের আন্ডারে ছাত্র থেকে পড়াশোনা করা যে কারেক্ট, কারেক্ট, বিষয়টা, কারেক্ট। একদম আমাদের আদিম যুগ থেকে আদিম চলে যুগে, আসছে আমাদের উপমহাদেশে। ইয়ে খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা ২ টা জেনারেশনের কাছ থেকে শুনলাম। আ আপনার কাছ থেকে শুনলাম। আপনার ৩ টা পয়েন্ট অফ ভিউ থেকে শুনলাম। অ্যাজ অ্যান এক্স ক্যাডেট, অ্যাজ অ্যান অ্যাডজুট্যান্ট অ্যান্ড অ্যাজ দি প্রিন্সিপাল। সো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। বেশ লম্বা আলোচনা আমাদের চলল। আম আমার মনে হয় যে আমাদের শেষ করা উচিত, কিন্তু তারপরেও আরো অনেক প্রশ্ন এখনো বাকি আছে। এরকমই হয় পডকাস্টগুলোতে। কিন্তু আজকের পডকাস্টটা একটু বেশি স্পেশাল। কারণ আপনার কাছে আপনার মিলিটারি লাইফ নিয়ে আমার জানার আরো অনেক ইচ্ছা কাজ করছে। ভাইয়ার কাছে তার আকাশের আ যে ফিলিংস, হ্যাঁ? "ইফ আই ওয়ার আ বার্ড" আমরা খুব বলে থাকি যে, আমি যদি পাখি হতাম।" তো ভাইয়া তো পাখির জীবন পালন করছে। সো সেখানে কেমন লাগে? টার্বুলেন্স এর সময় কেমন অনুভূতি হয়? আপনি যখন ১ম গান ফায়ার করলেন আপনার কেমন অনুভূতি ছিল? এগুলো নিয়ে আমার জানার অনেক আগ্রহ কাজ করছে। হ্যাঁ? আ বিশেষ করে আর্টিলারি যেখানে আপনি আছেন, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং থিং টু বি এক্সপ্লোরড, রাইট? মানে ২ টা ডিভিশনকে আমার মনে হয় যে খুবই ইন্টারেস্টিং। একটা হচ্ছে পদাতিক ইনফ্যান্ট্রি, আরেকটা হচ্ছে আর্টিলারি। সো আজকের অনুষ্ঠানে সেটা হচ্ছে না। আমি নিজেও খুবই কষ্ট পাচ্ছি। অডিয়েন্সরা তো অবশ্যই কষ্ট পাচ্ছেন। কিন্তু আই হোপ মেবি নেক্সট ডে কোনো একদিন ইনশাআল্লাহ আমরা আবার আপনার সময় পাবো। সেদিন হয়তোবা আপনার সাথে আমরা আবার কোনো একটা ডিসকাশনে যাব। তবে আমি আপনাদের কাছে শেষ যে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে আপনারা আমাদের যে অডিয়েন্স শেষ পর্যন্ত পডকাস্টটা শুনলেন, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? আ এনিথিং টু সে টু দেম? রাইট। আজকে পডকাস্টে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। স্পেশালি দি ইয়াং জেনারেশন। আই ফিলিং রিয়েলি গুড। আমি একটু কোরআন থেকে একটু রেফারেন্স আনতে চাই। আচ্ছা। যেহেতু আমরা আজকে একাডেমিক পড়াশোনা অনেক কিছু নিয়ে কথা বলছি। সূরা আলাক, সূরা নাম্বার 96 যে ১ম যে ৫ আয়াত এটা কিন্তু পুরো কোরআন রেভলিউশনের ১ম ৫ আয়াত। হুম, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কত সুন্দর আমাদের আ রিলিজিয়ন ইসলাম। যেখানে ১ম যে শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর নাজিল করা হলো পড়ো, ইকরা, পড়ো, রিড। রিড এবং কার উপরে নাজিল করা হলো? যিনি পড়াশোনা জানতেন না, হুম, উম্মি। হুম। সূরা জুমাতে যেটা বলা হচ্ছে যে বা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা। তো এই যে কোরআনটা ওনার পরে একজন উম্মি যিনি পড়াশোনা জানতেন না, তাকে পাঠানো হয়েছে ৪ টা উদ্দেশ্য নিয়ে। যাতে কোরআনটা তিলাওয়াত করতে পারে, কোরআনের মধ্যে নলেজটা গেইন করতে পারে, হ্যাঁ? এবং এটার মধ্যে যে হিকমা বা গভীর জ্ঞান আছে সেটা যেন আ নিতে পারেন। এবং কোরআন ইস এ বুক হ্যাভিং অল ব্রাঞ্চেস অফ নলেজ। এখানে কি নাই? এখানে এখানে কবিতা আছে, সাহিত্য আছে, ফিজিক্স আছে, অ্যাস্ট্রোফিজিক্স আছে, বায়োলজি আছে। এভরিথিং। অ্যাস এভরিথিং এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে উনি রব, রাবুবিয়াত, হি ইজ দ্য ওনার অফ দ্য হোল ইউনিভার্স এবং উনি হচ্ছে সৃষ্টিকর্তা খালাক। হ্যাঁ? খালাকাল ইনসানা মিন আলাক। পরবর্তীতে এমব্রিওলজি চলে আসলো যে আলাক থেকে তোমাকে তৈরি করা হুম, হয়েছে। হুম। এবং এই ৫ টা আয়াতের মধ্যে ২ টা হলো পড়া সংক্রান্ত আর ২ টা হলো লেখা সংক্রান্ত। এটা আমরা খেয়াল করি না। আচ্ছা। আল্লাযী আল্লামা বিল কালাম। আমি তোমাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি। হুম, হুম। সো তার মানে আমি লিখলে আমাকে শুধু পড়লে হচ্ছে না। আমাকে লিখতে হবে। পড়ে বুঝে তারপর আমাকে লিখতে হবে। কেন লিখবো? আমি জিনিসগুলোকে আমি স্ট্রাকচারড করে রাখলাম যাতে পরবর্তী জেনারেশন ফলো পড়তে পারে।
আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, আমি কি তোমাদেরকে শিখাই নাই যেগুলো যা তোমরা জানতে না? ৫ নম্বর আয়াত। হ্যাঁ, তার মানে আমাদের কোরআন আমাদের কাছ থেকে এসছে কিন্তু ভার্বালি এসছে আমাদের কাছে ৭ আসমানের উপর থেকে, এবং সেটা কিন্তু লেখা হয়েছে বলেই কিন্তু আমরা আমাদের কাছে পেয়েছি। এটার উপরে যেটা গবেষণা হচ্ছে, যা কিছু হচ্ছে লিখে রাখা হচ্ছে। সো এখানে পড়ার কাজও হচ্ছে, কলম দিয়ে কলমের কাজও হচ্ছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু এটা ইনক্লুড করতে হবে। আমাদের যেমন পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, এটাকে আমাকে লিপিবদ্ধ করতে হবে, হ্যাঁ, লেখালেখি করতে হবে ইন ডেপথ ইয়েতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে আনতে হবে যাতে আমাদের ফিউচার জেনারেশন সেখান থেকে নার্চার করতে পারে। বাংলাদেশে যে কয়েকটা ইউনিভার্সিটি আছে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়াতে আছে, কোয়ালিটি ইউনিভার্সিটি, কিন্তু আমরা সেই কোয়ালিটিটাও নিশ্চিত করতে পারছি না এবং নাম্বারের দিক থেকেও সেটাকে অ্যাকোমোডেট করতে পারছি না। সো আমরা যদি কোরআনের জিসটাকে ধারণ করি, তার মানে লেখাপড়া, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। অ্যান্ড আই হোপ আমরা যদি আসলেই একটু কেয়ারিং হই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এবং রিলিজিয়াস মোটিভেশনটাও থাকতে হবে ফর বাংলাদেশ, বিকজ আমাদের এখানে 90% আমরা মুসলমান। তো আমাদেরকে সেই কনসেপ্টটা যদি আমরা ধারণ করে আমরা যদি কন্ট্রিবিউট করি, আই হোপ বাংলাদেশ ইনশাআল্লাহ সিকিউরড কান্ট্রি থাকবে, with the sovereignty and independence, and also it will be developed country very soon, inshallah. With that high hope, আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব অল্প কথায় ইউ টকড অ্যাবাউট আ লট অফ থিংস। আই হোপ আওয়ার অডিয়েন্স উইল গেট টু আন্ডারস্ট্যান্ড দোজ থিংস। আপনি যদি কিছু বলতেন। Definitely, I'm so honored to have this podcast with my first principal of Cadet College. আমি হয়তো এটা কখনো ভাবিও নাই যে ক্লাস 7 এ যখন ক্যাডেট কলেজে গিয়েছিলাম যে I will have this kind of chances in my professional life to have a podcast with my principal. So definitely it was a very fruitful discussion. I really enjoyed it. And আপনাদের সবার উদ্দেশ্যে যেটা বলবো, হয়তো পডকাস্ট দেখে আপনারা বিভিন্ন সিচুয়েশন থেকে হয়তো আমাদের পডকাস্টটা দেখছেন, তো মনে হতে পারে যে আমরা অনেক কিছু বলেছি সেগুলো আপনি হয়তো কখনো ওটার কাছাকাছি যেতে পারেন নাই, বা অনেক ভালো জিনিস খারাপ জিনিস মিশে অনেক কিছু আমরা বলেছি। তো আমি জাস্ট একটা কথাই বলবো, আমরা যে যে স্থানে আছি না কেন, যত লিমিটেশনস এর মধ্যেই থাকি না কেন, আমরা আমার নিজেদের জায়গা থেকে আমাদের নিজেদের স্বপ্ন, নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। আর যেহেতু লিমিটেশন আমার সিস্টেমের মধ্যে কখনো আমি দেখে থাকি, আমি চেষ্টা করব যে আমি যদি কখনো ওইরকম ডিসিশন মেকার পর্যায়ে যেতে পারি, যেন আমি যে প্রবলেম গুলো ফেস করেছি সেগুলো যেন আর কাউকে না ফেস করতে হয়। I think that's how the world becomes, I mean, like benefited by us. কারণ প্রত্যেকজনের জায়গা থেকে সবার অনেক লিমিটেশন থাকে। আমি বাংলাদেশে আমার ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছি, I had limitations. হয়তো আমি তারপরে হাঙ্গেরিতে গিয়েছি, I had some other limitations. But when I came back to Bangladesh, আজকে পডকাস্টটা করলাম, হয়তো আমার ক্যাডেট কলেজের যে লিমিটেশনস গুলো ছিল সেগুলো কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি, যেন আমাদের নেক্সট জেনারেশন যারা আছে বা ক্যাডেট কলেজের ডিসিশন মেকার যারা আছে তারা হয়তো কিছুটা হইলেও তারা চিন্তা করবে যে নেক্সট ফিউচার জেনারেশনের জন্য কি করা যায়। তো এইটুকুই বলবো। সবাইকে অনেক ধন্যবাদ, এই বলে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ার্ডস। সো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। উই হ্যাভ টু সে গুড বাই টু আওয়ার গেস্টস। গেস্টদেরকে আমি অবশ্যই আরেকবার ধন্যবাদ দিতে চাই ফর হ্যাভিং সাচ এ নাইস কনভারসেশন ইন আওয়ার পডকাস্ট। এবং আপনারা সময় দিয়ে সত্যিই আমাদেরকে অনেক কিছু জানতে সাহায্য করলেন, শিখতে সাহায্য করলেন, কিন্তু তারপরেও সময়টা আরেকটু বেশি হলে ভালো হতো। এনিওয়ে, সো উই হ্যাভ টু সে গুড বাই। সব কথার এক কথা, আমরা পুরো পডকাস্ট জুড়ে যেটা দেখলাম সেটা হচ্ছে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। টু সামারাইজ, এখানে 4টা মডেলে অবশ্যই পরিবর্তন আনা প্রয়োজন। যে 4টা মডেল নিয়ে আমাদের গেস্ট কথা বলেছেন, আমরা বৈশ্বিক পরিস্থিতির সাথে আগামীর প্রজন্মকে নিয়ে আগামীর যে প্রযুক্তি তাকে কনসিডার করে আমাদের শিক্ষা ব্যবস্থায় কী কী পরিবর্তন আনলে সবচাইতে বেশি সুবিধাজনক পর্যায়ে আমাদের ছাত্ররা থাকবে, সেই অনুযায়ী আমরা একটা ডিসকাশন করেছি। এবং আমরা বেশ কিছু জিওপলিটিক্যাল আলোচনাও করেছি শুরুর দিকে। এর পাশাপাশি আগামীর বাংলাদেশের অবস্থা পরিস্থিতি কেমন হতে পারে, তার জন্য কী কী করতে হবে, এই সম্পর্কিত একটা আলাপ আলোচনা আমরা বসেছিলাম। সো আই থিঙ্ক আপনাদের সবার কাছে পডকাস্টটা খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন হয়তোবা আমরা আবার আমাদের 2 গেস্টের সাথে বসতে পারবো। সেদিন আমরা আরও ইন ডিটেইল আলোচনা করব উইথ দেয়ার পার্সোনাল লাইফ
অ্যান্ড অল আদার থিংস। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। নাসির তামজিদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।